আপনারা বলেন না, আপনি যেগুলো বলছেন আমরা কোনো কিছু চাই না, সুস্থ করে আমরা সালাম করে আমরা চলে যাবো না। আমি শেষ করে তারপর আমরা আচ্ছা এগুলো আপনাদের দায়িত্ব না, যেভাবে দায়িত্ব হবে এগুলো আমাদের বলবেন তোমরা এখানে যাও। আপনারা আমাদের গার্ডিয়ান না না পাঠাবো না, আপনারা আমাদের গার্ডিয়ান বলতে চাচ্ছি যে এই যে আপনি যেটা চাইলেন একটু আমাকে এখন বলেন আমি শেষ করব। এখন বলেন যে 10টা ছেলে এগুলোর আপনারা অ্যারেস্ট করবেন বলেন, আর কোন দাবি করে আর সব দাবি করে এগুলোর অ্যারেস্ট কত দিনের মধ্যে কত ঘন্টার মধ্যে আপনারা অ্যারেস্ট করবেন এটা বলেন। আমরা একদম চুপ হয়ে যাব, চলে যাব, নতুবা বেয়াদবি মাফ করবেন, আমি গেট তালা মারা দেবো। আপনারা আমার বুকে গুলি চালাবেন, গুলি খেয়ে মরলাম, কোনো সমস্যা নেই। বাবা আছে, মা আছে, বাচ্চা সবাই ঠিক আছে, কোনো কিছু না পাই, দুনিয়ায় না পাই, আপনার আখিরাতের মাঝে দাঁড়াতে হবে না। রহমতুল্লাহ নাম মাঠে থাকে, আল্লাহর কসম করে বলতেছি আল্লাহকে দাঁড়াই বলবো আপনার আখিরাতের মাঠে, কিয়ামতের মাঠে বলবো। জসিমউদ্দিন নাম কিয়ামতের মাঠে বলবো, সাকিব কিয়ামতের, দুনিয়ায় কোনো বিচার হবে না, হয় নাই। কিয়ামতের মাঠ আল্লাহ একজন আছেন, আমার তো আল্লাহ আছে, আমার তো আল্লাহ আছে, আমার তো আল্লাহ আছে, আমি আল্লাহকে বিচার করি। সিরিয়া এখন নাই, সিরিয়া শেষ করে দিতেছি, হচ্ছে না এখন সিরিয়া, এটা এখন ওরা তো করতেছে। আমি কোনো জিহাদি বা আমি মৌলবাদী কোনো আমি সমর্থন করি, কিন্তু হচ্ছে তো আন্দোলন সব জায়গায় হচ্ছে তো। শেখ হাসিনা পালাইছে না, কেউ তো সবাই, আমি তো এখনো মাঝে মধ্যে উঠে গায়ে চিমটিরা নিয়ে যে শেখ হাসিনা আছে কিনা, ভয় লাগে এখনো। রাত্রে গতকালকে মনে হয় ফজরের নামাজ পড়ে ঘুমাইছি, রাত্রে গিয়ে দাঁড়াইছি নামাজে দাঁড়ানোর পর আবার ফজরের নামাজ পড়ে ঘুমাইছি, 11:30 ঘুম লেগে গেছে, হঠাৎ ঘুম লেগে গেছে, আর ঘুম হয় না। এর আগের দিনও সেম অবস্থা। শুধু একটা জিনিস চিন্তা করতেছি, চোখে হঠাৎ করে লাশটা পাশে দেখতেছিল, লাশগুলো চোখের মধ্যে চলে আসে, কিভাবে ঘুমাবো, ট্রমার মধ্যে চলছে, পাগল হয়ে যাচ্ছে দিন দিন। আমি তো পাগল হলে মনে করেন আপনাদের পুলিশ তাকে অ্যাটাক করে যাবে, তো আমি পাগল হলে আপনারা ধরে অ্যারেস্ট করবেন, আমাকে ফাঁসি দিন, শেষ। এখন বলেন আমরা কি পাগল হয়ে কি আপনাদেরকে মান সম্মান ক্ষুণ্ণ করবো না? আপনারা আমাদেরকে সহযোগিতা করে আপনারা 24 ঘন্টা করে ছেলেগুলোকে অ্যারেস্ট করবেন, এটা আমাদের এখন আমরা কোনো কিছু চাই না, সুস্থ করে আপনারা সালাম করে আমরা চলে যাবো। স্যার আমি একটু কথা বলতে চাই। খালিদ ভাই যে ছেলেটার কথা বললো যে উলঙ্গ হয়ে পালাইছিল, ও আমারই ছোট ভাই, আমি নাম বলবো না। এখানে কিছু ঘটনা আছে, যেমন কয়েকদিন আগে ওই ইসকনের যে মিছিলটা করছিল, তারা মিছিলের পর ওই যে নাম কি লিস্ট করছে গোলদিঘির পাড়ের একটা মন্দিরের ভিতর, এটা আমাদের কাছে এটা আসছে, এটা একদম অথেন্টিক নিউজ। কেমনে আমি বুঝছি এটা, আমি এটাও আপনাকে বুঝাই বলতেছি। মিটিং করছে, মিটিং করার পরে আমি সহ যে ছেলেটা বলছে ওই উলঙ্গ হয়ে যে বানাইছে, সে সহ প্রায় 6 থেকে 7 জনে তার একটা হিট লিস্ট বানাইছিল। আমি একটু কথা বলি, হিট লিস্ট বানাইছিল যে তাদের, ওরা বলতেছে যে হয় আমাদের দেয়ালে পিঠে গেছে, হয় এদেরকে আমরা বড় ধরনের ক্ষতি করবো, না তাদেরকে মেরে ফেলবো। তো যে এটা স্বাভাবিক, যে কোনো আমরা শুনছি, আমরা এটা গুজব বলে উড়াই দিচ্ছি। এরপরে আমাদের মোবাইলে কন্টিনিউয়াসলি 5 থেকে 6 জনের ফোন আসছে, সবার মুখে সেম কথা যে তোমরা টার্গেটে আসো। তার মধ্যে আমি 2 নম্বরে ছিলাম, যে সেটা উলঙ্গ হয়ে পালাইছে সে 1 নম্বরে ছিল। কারণ আমরা রাস্তাঘাটে থাকি সবসময়, আমরা সবসময় আল্লাহর মধ্যে আমরা ফ্রন্টে থাকি, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকরিয়া করি যে আল্লাহ আমাকে সবসময় সামনে রাখি। আমাদের যখন টার্গেট করছে বলছে আমরা কারো কাছে কোনো সিকিউরিটি চাইনি, আমি আপনার কাছেও বলি নাই, আমি কারো কাছে কিছু বলিনি। আমরা চাইছিলাম যে এদেরকে অ্যারেস্ট করা, সবাইকে এখন অ্যারেস্ট করা হয়নি, এরা এখনো করতেছে। আমরা এই যে আমরা যে আন্দোলন গুলা করলাম, আমরা এখানে যারা আছেন মোটামুটি সবাই আন্দোলনের সময় পলাতক ছিল। আমি নিজে 10 দিনের উপরে পলাতক ছিলাম। আমাদের দুঃখটা খালিদ ভাই যেটা বলছে সেটার সাথে আমি পুরোপুরি একমত। আমাদের সময় কে কোথায় আছে এটা খুঁজে বা তার জন্য কোনো ব্যাপারই ছিল না। যেখানে থাকুক, এই যে উলঙ্গ যে ছেলেটা পালাইছে বলতে, সে বলছে ভাই আমি রামুর এক বিলের ভিতরে রাত কাটাইছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, সেখানে পর্যন্ত পুলিশ গেছে, সেখানে তা আমার এটা তারা কেমনে পাইছে? নিশ্চয়ই ফোন ট্র্যাক করছে, তাহলে অন্য কোন একটা ইয়ের মধ্যে পাইছে, কেউ তথ্য দিয়েছে। এখন কেন এটা হচ্ছে? স্যার আপনি ভুক্তভোগী ছিলেন না? আওয়ামী লীগ সরকার আপনি বোকারাতে বলেন আপনি ভুক্তভোগী ছিলেন না? আপনার ছেলেকে নিয়ে আপনি বলছেন না আপনি ভুক্তভোগী ছিলেন না? কেন স্যার জামাত বিএনপি এসে কেন ওদের সঙ্গে লিয়াজ করে ওদেরকে এমনকি এবং আপনারা এইভাবে কেসগুলো দেন না স্যার? আপনারা তো আইনের লোক, আপনারা তো আইন বুঝেন, ওদেরকে এইভাবে কেসগুলো দেন, তারা সারা জীবন জেলের ভিতর পড়ে, এভাবে দেন না স্যার? আমরা তো স্যার ছোট মানুষ, আমরা তো এগুলো জানি না। এমনকি স্যার আমি আরেকটা এক্সাম্পল দিই স্যার। মুনাফ শিকদার যে কক্সবাজারে আওয়ামী লীগের অনেক বড় একটা সন্ত্রাসী, এই মুনাফ শিকদারের বাসায়, স্যার আমি কথা বলি স্যার, মুনাফ শিকদারের বাসায় আমি নিজে ছিলাম।
ওর বাসার সামনে। আমি ছিল, জুনাইদ ছিল, আমার বন্ধু ছিল, সাইদ স্বাধীন ছিল। আমরা তিনজন মিলে এমনি র্যান্ডমলি সেখানে ঘুরতে গেছিলাম, কারণ আমরা তার ভিতরে আমরা খবর পাচ্ছিলাম যে সে এলাকায় আছে। সে টপ ক্লাস একজন সন্ত্রাসী ছিল। ওর অনেকগুলো এরকম ছবি আছে, ভিডিও আছে যে অস্ত্র সহকারে, এবং সে আমাদের আদেশের সম্মুখ সারে একজন চেয়েছিল যে হামলা করছিল। ও খবর পাওয়ার পরে আমরা প্রশাসনকে বলেন, আমরা আর্মি ইন্টেলিজেন্স বলেন, আমরা সবাইকে খবর দিছি। তার বাসার সামনে আমি নিজে একা দিচ্ছি 4 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তার বাপ, পুরা এলাকা, তার ভাই ব্রাদার সবগুলো আমাদের সামনে ছিল। আমরা সেখানে সাহসে দাঁড়াইছিলাম। আর্মি ইন্টেলিজেন্সকে বলার পরেও তারাও হয়তো কোনো অপরাধ পারে নাই। পুলিশকে বলার পরেও তারা যে পরিমাণে ইয়ে করছে, এটা আমরা সাক্ষী। এটা একজন পুলিশকে বলার পরে ওরা প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এর মধ্যে একবার বাইরে এসে বাইরে আবার বেরোয় আসছে। কেন আমরা অস্ত্র ফেলে আসছি? এভাবে আস্তে আস্তে কি একটা আর্মি থাকে, একটা আসামি কি থাকে? এইসব জিনিস দেখার পরে আমি নিজের প্রতি নিজে আমি আল্লাহর কাছে আমি কসম কাটছি, আমি এসব আওয়ামী লীগের আসামির সাথে আমি নেই। কারণ আমরা যে পরিমাণ কালার হয়েছি আমি শিওর কোনোদিন যদি আওয়ামী লীগ সরকার যদি কোনোদিন ক্ষমতায় আসে আমাদেরকে রাস্তাঘাটে আমাদেরকে শেষ করবে। আমাদের এখান থেকে কোনো অবস্থা নেই। আমরা কারো কাছে কোনো সিকিউরিটি যাচ্ছি না স্যার, আমরা যাচ্ছি আপনাদেরকে ধরেন। আমরা যেটা বুক করছি এটা ওদের বুক করা দরকার। তো আমরা যে কষ্ট 16 বছর বুক করছি, আমার আব্বু অসুস্থতার আন্দোলনের সময় আমার ঢাকা যাওয়ার আন্দোলন করার কথা ছিল, আমার ঢাকা যাওয়ার কথাই ছিল না। 16 জুলাই আমি যাইতে পারি না। আমার আবার আর্থারাইটিসের কারণে আমার আবার প্রায় 24 দিন বেড রেস্টে পড়ে। হাঁটা দূরে কথা শুয়ে থাকতে পর্যন্ত পারে না, এমন পর্যন্ত ব্যথা ছিল। আমার কক্সবাজার থেকে আন্দোলন করতেছে আমার থেকে। সেই আব্বাকে বুঝতে বাসায় পুলিশ গেছিল, এলাকায় গেছিল, পুলিশ পর্যন্ত গেছিল। আমরা তো অনেক কষ্ট ফেস করছি স্যার, মামলা হামলা পালায় থাকছি। এরা কেন এগুলো ফেস করবে? এরা কেন এখন ওপেনলি ঘুরতেছে? আমাদের দুঃখটা হলো সেই জায়গায়। সবচেয়ে বড় দুঃখ হলো স্যার রামুল থানার উচিত নাকি ছাত্রলীগের সাথে চা বাগানের চা গায়ে এত বিচার করে গোলাপান দেখে ওইগুলো সবই আমরা বাদ দিলাম। আসামিরা এখনো যে ঘুরতেছে, আপনাদের গোয়েন্দা বিভাগ, আমি এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, আর্মি ইন্টেলিজেন্স, আমি সবগুলো বাদ দিলাম। গোয়েন্দা বিভাগ পুলিশের নিশ্চয় আছে, ডিবি আছে, ওদের কাছে কি কোনো ইনফরমেশন নাই? এরা কি এমন গোয়েন্দা? এদের কি করা খুব কঠিন নাকি উপর মহল থেকে কোনো নীতি আসতেছে নাকি লিয়াজু করতেছে? সেটা তো আমরা চাইছি। মহিষকালে তদন্তবিভাগ যিনি আছেন উনি বলতেছেন নাকি বৈষম্য ছাত্র আন্দোলন চিনেই না। রাস্তাঘাটে শহীদ কান্তির হত্যার আসামিরা এখন পর্যন্ত রাস্তাঘাটে ঘুরতেছে, ওপেনলি ঘুরতেছে, তথ্য দিলে কল রিসিভ করতেছে না, যাচ্ছে না। স্যার রামুল থানার কোর্টের রুমে ছাত্রলীগ কি করে স্যার? প্রতিটা জায়গায় কেন আসামি ধরার আগে স্যার আমি আরেকটা কথা বলতে চাই, সদর থানার মধ্যে যেসব পুরান এসআই যারা আছে প্রত্যেকটা এসআইকে বদলি করতে হবে। এদের কারণে পুলিশকে আপনাকে আমি সম্পূর্ণ দোষ দিব না। আপনারা নতুন আসছে, এরা পুরান দিয়ে গেছে, এদের সাথে আমি না, আমি ওপেনলি বলছি এদের সাথে লিয়াজও আছে। কেউ একজন ধরতে গেলে এরা জানা দিবে যে আপনি এরা আসতে সরে পড়েন। কোন শিকারকে ধরতে যাওয়ার আগে আমি নিজে এটা সাক্ষী। 4 ঘন্টা আমি নিজে দাঁড়িয়েছিলাম, সেখানে পুলিশকে ধরতে পারেনি। গিয়ে গেছে কেমন? তার বাসা ওর পুরা টিনের চালের বাসা, একটা রুমের মধ্যে গিয়ে খুঁজে তো আসে নাই। আমাদের সময় পুরা উঠান সহ তন্ন করে ফেলতো সেখানে, এখন যেটা করতেছে না। আমার মামলার মধ্যে চৌধুরী 1 নম্বর